পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা। ইউনূস সরকারের সার্বিক কাজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। সরকার কিনছে শুকনো ধান, ভেজা নিয়ে বিপাকে কৃষক। পে স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সৌদি পৌঁছেছেন ৪৪,৯৫৫ বাংলাদেশি হজ যাত্রী। লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল ম্যান ইউ। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে থাকা আসন সংখ্যা ১৮২। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসন সংখ্যা ১০৯। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই দাবি করেছেন, এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে আছে ১৭২ আসনে, ক্ষমতাসীন দল তৃণমূল ১১২ আসনে এগিয়ে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে একটি আসনে। পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা ২৯৪। এই বিধানসভার সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হয় ১৪৮ আসন। তামিলনাড়ুতে আজ সকাল 10:30 পর্যন্ত ৬৬ আসনে এগিয়ে ছিল ডিএমকে, আর টিভিকে এগিয়ে আছে ৬১ আসনে। এ রাজ্যে এনডিএ জোট এগিয়ে আছে ৩৮ আসনে। কেরালায় এগিয়ে আছে ইউডিএফ, দলটি ৫৯ আসনে এগিয়ে আছে, আর এলডিএফ এগিয়ে আছে ৪৭ আসনে। আসামে এনডিএ এগিয়ে আছে ৫০ আসনে, কংগ্রেস জোট এগিয়ে আছে ৩৫ আসনে। কেন্দ্রশাসিত পুদুচেরিতে এনডিএ ৫টি আসনে এগিয়ে আছে, ডিএমকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে ৩টি আসনে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে করা সার্বিক কাজের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে হাইকোর্টে। এতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ওই সরকারের সময় গৃহীত সিদ্ধান্তের মধ্যে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও বিদেশি চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে এসব বিষয়ে কমিশন গঠন করে ইনকোয়ারি করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন রোববার। জনস্বার্থে দায়েরকৃত রিটটি ক্যাবিনেট সচিব ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২ সচিবকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি আজ নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী মুহসিন রশিদ নিজেই। এ সংক্রান্ত বিষয়ে আজ দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী, কিন্তু ওই রিট আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর তিনি ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন। ২০২৪ সালের ৪ ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও এই সরকারের গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনার অধিকাংশ হাওরই এখন পানিতে থই থই করছে। তার নিচে রয়েছে লাখো কৃষকের বছরের একমাত্র ফসল বোরো ধান। এপ্রিলের শুরুতে হাওর কিছুটা জলমগ্ন হলেও মাসের ৩ দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় কৃষকের স্বপ্ন একেবারে ডুবে গেছে। এর মধ্যে শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহের অভিযান। ৩ মে থেকে শুরু হওয়া এই ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এসব জেলার কৃষকের বেশিরভাগ ধান পানির নিচে। কোনো কৃষক কিছু ধান কাটতে পেরেছেন, কিন্তু রোদ না থাকায় সেসব ধান শুকাতে বেগ পেতে হচ্ছে। অনেক ধান চারা গজিয়ে নষ্ট হচ্ছে। ক্ষতি কমাতে কোনো জায়গায় কৃষক কাঁচা ধানই সিদ্ধ করছেন। এই অবস্থায় সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হলেও বিক্রির কোনো উপায় নেই। কিশোরগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান। খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে কিশোরগঞ্জ ধান সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন হয়। কিশোরগঞ্জে গত কয়েকদিন বৃষ্টিপাত থাকলেও এখন আর নেই। উজানের ঢল অব্যাহত থাকায় হাওর অঞ্চলে নদ নদীর পানি স্থির হয়ে আছে।
আগামী 2026-27 অর্থবছর থেকে ধাপে ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্যে নতুন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় 35,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামো মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে। একটি সূত্র জানাচ্ছে, পরের 2 অর্থবছরে বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পুরো বেতন কাঠামো 2 বছরে বাস্তবায়নের একটি বিকল্প চিন্তাভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থ মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সংকেত পাওয়া গেলে আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু হবে। বর্তমান সরকার গত 21শে এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে গঠিত আগের কমিটিকে পুনর্গঠন করে। সম্প্রতি ওই কমিটি তাদের মতামত জমা দিয়েছে। কমিটি আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। বেতন কমিশনও একাধিক ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছিল। এই সব সুপারিশের ভিত্তিতে এই বিষয়ে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে অর্থ বিভাগ। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত 113টি হজ ফ্লাইটে মোট 44,955 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আর এই পর্যন্ত সৌদি আরবের 7 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় গেছেন 4,071 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 40,884 জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 52টি ফ্লাইটে 21,301 জন, সৌদি এয়ারলাইন্সে 41টি ফ্লাইটে 15,425 জন এবং ফ্লাইনাসের 20টি ফ্লাইটে 8,229 জন যাত্রী সৌদি আরবে গেছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 7 জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জন মক্কা এবং 2 জন মদিনায় মারা যান। এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম 10,875 জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্প ডেস্কের মাধ্যমে 10,689 জন স্বাস্থ্যসেবা পেয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে 4,565 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 73,935 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তের গোল করে ম্যান ইউয়ের নায়ক বনে যান কোবি মাইনো। এতে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ। এই জয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরল ইংলিশ ক্লাবটি। ওল্ড ট্রাফর্ডে ম্যাচের 6 মিনিটে ম্যাথুস কুনহা গোল করে দলকে এগিয়ে নেন। আর 14 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন বেঞ্জামিন সেসকো। এতেই 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান ইউ। লিভারপুলের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। 47 মিনিটে ডমিনিক সোবেসলাই একটি গোল শোধ করেন। এরপর 56 মিনিটে কোডি গাপকো সমতায় ফেরান দলকে। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখন 77 মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন মাইনো, যা ওল্ড ট্রাফর্ডে উচ্ছ্বাসের ঝড় তোলে। এই জয়ে 64 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড এবং নিশ্চিত করেছে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা। অন্যদিকে 58 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলকে এখনও শীর্ষ 4-এ জায়গা পেতে লড়িয়ে যেতে হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।